গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে টপিক দিয়েছে মিতালি। তো ওর টপিকটা হচ্ছে খুব সুন্দর টপিক। ওর টপিকটা হচ্ছে স্বপ্ন অনেক সময় হেরে যায়, দায়িত্ব জিতে যায়। আমি কিন্তু জানি না, কারণ আমাদের ওই ইউটিউবের মাধ্যমেই আলাপ, আর আলাদা করে তো কথা হয় না। তো বুঝতে পারিনি যে কি ভেবে, মানে ওর কিছু তো একটা ভেবে দিয়েছে বা কিছু একটা জানতে চেয়েছে বা কিছু ওর মনের মধ্যে আইডিয়াস আছে, তার ভিত্তিতে আমরা কিন্তু অনেক সময় বিষয় দিয়ে থাকি। তো স্বপ্ন হেরে যায় আর দায়িত্ব জিতে যায়। কিন্তু কথা হচ্ছে যে এক্স্যাক্টলি না বুঝলেও আমি আমার বোঝা থেকে বা আমার অনুভূতি থেকে আমি চেষ্টা করছি শেয়ার করার। তো সেটা হচ্ছে যে স্বপ্ন আমার জন্য, আমার তো সব কিছুই হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট। আমার লাইফটা ইনফিউজড হয়ে আছে, মানে আমি আমার মাথাটা টিউনড করে রেখেছি এই কজ অ্যান্ড এফেক্টের সাথে, যে জীবনে কজ ছাড়া চলবো না। এটা আমার মানে কি বলবো, এটা আমার কমিটমেন্ট। আমি একদম মানে কজ ওরিয়েন্টেড লাইফ, যতদিন বেঁচে আছি আমি কজ ছাড়া আমি কিছু করব না, এটা আমার ডিটারমিনেশন। তো যে কোনো কথাই কিন্তু আমার ওই কজ কজ এক কথা থেকে আসে, কি করব, এর কোনো উপায় নেই আমার কাছে আর। তো যাই হোক, বলছে যে স্বপ্ন অনেক সময় হেরে যায়, দায়িত্ব জিতে যায়। তো স্বপ্ন কিন্তু আমার মতে, যে আমার এটা একদম আমার নিজস্ব ভাবনা, যে স্বপ্নগুলো হচ্ছে এফেক্ট। আর স্বপ্ন, বিভিন্ন রকম স্বপ্ন, এগুলো সব এফেক্ট। আর দায়িত্ব হচ্ছে কিন্তু অ্যাকশন, বা দায়িত্ব হচ্ছে কজ। তো কিন্তু দায়িত্ব আমরা বলি অনেক সময় যে আমরা তো আনকনসিয়াসলি, নোয়িংলি আননোয়িংলি আমরা দায়িত্ব পালন করি, কিন্তু সেখানে ব্যাপার আছে অনেক। মানে যেরকম জবে থেকে আমি তো রান্নায় মারাত্মক পণ্ডিত ছিলাম একটা সময়, মানে রান্নার আমি কিছু জানতামই না, সত্যি কথা। মানে সে প্রচুর গল্প, আজকে আমি যাব না ওই সব দিকে। তো পরবর্তীকালে শিখলাম, আমি জানতাম ছানা তো ছানাই হয়, ছানার আবার দুধের থেকে ছানা হবে, ছানা একই রকম হয়, ছানার আবার আলাদা কিছু হয় নাকি। পরবর্তীকালে পনির শিখলাম, স্পেশালি কলকাতাতে থাকতে আমার বাবা মার কাছে যতদিন ছিলাম, নন ভেজ, মানে একদম টিপিক্যাল বাঙালি, মাছে ভাতে বাঙালি বলেন। আমার বাবা আবার তখন আমরা খুব একটা চিকেন আসতোই না, তোমরা শুনলে অবাক হবে। মানে তখন আমাদের ম্যাক্সিমাম হচ্ছে মাটন, মানে পাঁঠার মাংস, আর হচ্ছে মাঝে সাঝে খুব রেয়ার যেটা আসতো, তারপর তো আইন করে বন্ধ করে দিল, কচ্ছপের মাংস। পরবর্তীকালে শুনলাম পরবর্তীকালে এটা বেআইনি হয়ে গিয়েছিল। যাই হোক, হঠাৎ করে মনে পড়লো বলে বললাম, পাঁঠার মাংস আর মাছ, এই হচ্ছে আমাদের খাদ্য ছিল। তো পনির আমাদের খুব একটা আমি শুনিনি, সত্যি কথা বলতে। অনেকে হয়তো তোমরা হাসবে, পনির শোনোনি। তো আমাদের সময় কিন্তু সত্যি কথা ছানার ডালনা, মানে ছানার প্রচুর খাবার। আমার মা মানে রান্নায়, মানে কি বলবো, সবার মায়েরাই এক্সপার্ট, কিন্তু আমার মা যে কি ছিল রান্নায় বলে বোঝাতে পারবো না। তো পরবর্তীকালে শুনলাম যে না, ছানা মানে শুধু ছানা না, ছানার বেটার ভার্সন হচ্ছে পনির। এবার অনেকে বলতে পারে যে না, ছানা আলাদা পনির আলাদা, কিন্তু যখন আমি বিদেশি চ্যানেলগুলো দেখতে শুরু করলাম, স্পেসিফিক কিছু চ্যানেল, সেইগুলোতে আমি বুঝলাম যে হ্যাঁ, ছানারই বেটার ভার্সন হচ্ছে পনির। তো মানে ওরা সবসময় বলে, মানে ভালো পনির কথাটা, মানে আমি সবসময় ভাবতাম পনির আবার ভালো মন্দ কি। পরে যখন ছানার থেকে পনিরটা শিখেছিলাম, পরবর্তীকালে বুঝতে পারলাম যে পনিরেরও ভালো মন্দ আছে। এখন তো আমি বিভিন্ন রকম পনির বানাতে শিখে গেছি, কি মারাত্মক, যে মানুষটা আমি রান্না করতে পারতামই না। আর আমার স্বপ্নও ছিল না আমি রান্না করবো। আমি রান্না এরকমই বলতাম যে অনেকে অনেক কিছু পারে না, সবাই কি সব কিছু পারে, আমি রান্না পারি না। অদ্ভুত, বুঝতে পারতাম না কাকে বলে কজ। পারি না, আমার ঠাকুরের কৃপায় রান্নার লোক আছে, আমার দরকার হয় না রান্না। এখন তো রান্না, তোমরা জানো যে আমার ক্যান্টিন চলে, তো পনিরের অনেকগুলো ভার্সন আমি বানাই, শিখে গেছি। এগুলো আনন্দ হয় বলতে, অ্যাকমপ্লিশমেন্ট। তো যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ, তো ছানা যদি হয় আমাদের দায়িত্ব, তাহলে দায়িত্বটাকে ভালো ছানায়, যদি দায়িত্ব, তোমরা হয়তো ভাববে দায়িত্বর আবার ভালো মন্দ কি, ছানার আবার ভালো মন্দ কি। হ্যাঁ, ছানা শক্ত, ছানা নরম, ছানা বেশি
চেপে রাখলে পনির কীরম হবে, ছানা অল্প জল ঝরিয়ে চেপে রাখলে কীরম পনির হবে। আমি ওইসবে আর যাচ্ছি না, এটা তো ফুড রেসিপি নয়, তো আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। আমাদের দায়িত্বটাও ঠিক তাই, মানে আমি স্বপ্নটাকে আপাতত বাদ রাখছি, কেননা স্বপ্নে আমাদের হাত নেই। স্বপ্ন বিভিন্ন সময় আমরা দেখেছি স্বপ্ন পাল্টায়। আমার মেয়ে ছোটবেলায় যখন শিশু ছিল তখন বলতো পপ সিঙ্গার হব, তারপরে ধীরে ধীরে সেখান থেকে বিভিন্ন রকম হ্যানা মন্টেনা, তারপরে আরও কী কী সব নাম নিত, স্বপ্ন পাল্টাতে শুরু করলো। তো আমাদের আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, স্বপ্ন কিন্তু বিভিন্ন লাইফে, যখন আমাদের লাইফের এক্সপ্যানশন হয় স্বপ্নও পাল্টায়। স্বপ্নর কি বলবো, স্বপ্নর চেহারাগুলো পাল্টাতে থাকে, আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, স্বপ্নের চেহারা পাল্টায়, কেননা স্বপ্নগুলো হচ্ছে এফেক্ট, ওতে আমাদের হাত নেই। দায়িত্ব হচ্ছে কজ। এবার কথা হচ্ছে দায়িত্বটাকে ভালো দায়িত্ব করতে হবে। দায়িত্ব মানে দায়িত্ব তো প্রত্যেকেই সংসারের জন্য দায়িত্ব করি, স্বামী মা বাবা আমরা সবার জন্য দায়িত্ব করি, কিন্তু দায়িত্বের মধ্যে কিন্তু কতটা জল ঝরিয়ে দায়িত্ব করব। জল ঝরানোটা এক্সাম্পল দিচ্ছি, মানে এই তো আমাকে তো এই করতে হয়, আমার তো এটা দায়িত্ব, একরকম এটার যে ধরনের এফেক্ট আসবে, আর দায়িত্বটা হাসি মুখে করা তার একরকম এফেক্ট আসবে না। তারপরে দায়িত্বটাকেই, এটা হচ্ছে একরকম বিগ্রাজিং অ্যাটিটিউড নিয়ে দায়িত্ব। আরেকটা অ্যাটিটিউড আছে যেটা হচ্ছে আমি করি, তোমরা বুঝবে না, আমার দায়িত্বটা তোমরা বুঝবে না। দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ, যেটা বেশি জল ঝরিয়ে ফেলছি আমরা, সেটাতেও কিন্তু ভালো ছানা মানে ভালো পনির হবে না। তো পনিরের একটা স্পেসিফিক, এটা একটা কি বলবো, এটা একটা উদাহরণ দিচ্ছি। দায়িত্বরও ঠিক তাই। দায়িত্ব কি মানসিকতা নিয়ে আমি দায়িত্ব পালন করছি। দায়িত্ব পিঠে কিল মেরে যদি আমি দায়িত্ব পালন করতে বলে আমি দায়িত্ব পালন করব, কিন্তু সেটা অন্য অন্য মানসিকতায় আমি দায়িত্ব, তো সেটার থেকে আমার যে কজ হবে, তো যারা খুশি খুশি হয়ে দায়িত্ব, যেটা আমার লাইফের ডিজাইন, এটা তো আমায় করতেই হবে, এটা নিয়ে আমি বলবো কি বলো, তোমাদেরও তো নিশ্চয়ই প্রচুর দায়িত্ব আছে। দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড, আমার একার দায়িত্ব নেই, নিশ্চয়ই তোমরাও পালন করো। আজকেই সকালবেলা আমার মেয়ের সঙ্গে কথা হচ্ছিল, যে বলছে যে যত মানে কি বলবো, মানে যার যত জ্ঞান হবে বা জীবনের সম্বন্ধে যার যত আইডিয়া হবে, সে তত নরম হবে, সে তত হাম্বল হবে। মানে অহং আসা মানে হচ্ছে ভালো ছানা নয়, মানে এটা একটা মারাত্মক কারাক হয়ে যাওয়া। তো অত ডিটেলে যাব না, আমি সহজ করে, যতটা সহজ করে পারা যায় আমার কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, যে দায়িত্ব হচ্ছে কজ বা দায়িত্ব হচ্ছে অ্যাকশন, কিন্তু দায়িত্ব আমি কোন মানসিকতা নিয়ে করছি সেইটা কিন্তু মারাত্মক, সেটার ওপর ভিত্তি করবে আমার এফেক্ট। তো এটা বলতে গিয়ে আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি, শেয়ার করছি বলতে পারো। সেটা হচ্ছে আমার বাবা মার কথা। তো সত্যি কথা বলতে আমার স্বামী মেয়ে আসবার আগে প্রত্যেক লাইফেই তাই থাকে, কিন্তু আমার যেন মনে হয় একটু বেশি মানে এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যে বাবা মার আমার প্রথম প্রায়োরিটি, মানে ওদেরকে না বলে বা ওদেরকে না নিয়ে বা ওদেরকে এই জন্য আমাকে কিন্তু ফেস করতে হয়েছে। যাই হোক, সেসবের মধ্যে আর যাচ্ছি না। তো বাবা মা ওয়াজ মাই প্রাইম পয়েন্ট, মানে আমার একদম মানে সব কিছুতে, মানে আমার কাছে তখন ওই বাপের বাড়ি আমি তো শ্বশুরবাড়ি পাইনি, সত্যি কথা, আমার শাশুড়ি মাকে তো পাইনি, আর শ্বশুরমশাইও বহুকাল উনি চলে গেছেন। তো যাই হোক, বাবা মার ওইটা না মানে ডিস্ট্রিবিউট হয়নি, বাবা মাটা কনসেন্ট্রেটেড ছিল একদম। শ্বশুরমশাই যতদিন ছিল তখন শ্বশুরমশাই কিন্তু প্রায়োরিটি ছিল। সে আরেকদিন বলবো, ছোটো ছোটো অভিজ্ঞতা শেয়ার করলে অনেক কিছু শেখানো, মানে অনেক কিছু বোঝানো যায় এক্সাম্পল দিয়ে। তো একবার কি হলো, শুনলাম যে বাবার তখন বাবা তখন, আমার বাবা মিলিটারিতে ছিলেন, তো মিলিটারির পেনশন, দেখো মানুষের কর্মা কীরকম। আমার বাবা না চিরদিন রাজা রাজা টাইপের ছিল, মানে ওই জমিদার বাড়ির ছেলে, তাদের চেহারাগুলো ওরকম, তাদের কর্ম ওরকম, তাদের অ্যাটিটিউড ওরকম। আমার বাবা তখনকার দিনে, বাবাকে যারা চেনে তারা জানে, বাবা কোনোদিন একটা শার্ট দ্বিতীয় দিন পরতেন না, আর সোনার চশমা পরতেন তখনকার দিনে, ওই রকম রাজপুত্রের মতো দেখতেন, সোনার চশমা পরা। তার পিছনে তো সেই মেয়েদের, মানে বাবার, মানে পরবর্তীকালে গল্প শুনেছি, এখনও বাবার এতটা বয়স, শরীরের যে কী অদ্ভুত তার ইয়ে। তো যাই হোক, সেই ওরকম ছিলেন। তো এইভাবে লাইফ লিড করেছেন এবং আমাদের দুই মেয়ের বিয়ে দিয়েছেন অসাধারণ খরচ করে। এখন মনে হয় বাবা মার ভুল তো আমরা ধরতে পারি না, আমাদের সে স্পর্ধা নেই,
কিন্তু এখন হলে বলতাম যে বাবা তুমি এগুলো না করে বরং একটা নিজের বাড়ি করতে পারতে। কোনোদিন ভাবেইনি যে দুটো মেয়ে রাজকন্যার মতো বড় করেছি, রাজকন্যার মতো বিয়ে দেবো। আমার বাবার এটাই বিয়ে ছিল, ও বাড়িঘর পরে দেখা যাবে, এরমভাবে লাইফটা করতে গিয়ে জীবন পট করে বদলে গেছে একটা টাইমে। জীবনটা না আমাদের সময় আর পরে যখন ট্রানজিশনটা এলো, আমরা যখন ভিডিও এডিট করি না, একটা ট্রানজিশন আসে। আমি জানি না তোমরা দেখেছো কি না, ভিডিও এডিট করি 4টে 5টা 6টা 7টা পোর্শন এডিট করছি, বারবার না ট্রানজিশন আসে। তো আমার মনে হয় এই ট্রানজিশনের মধ্যে যখন আমরা এলাম, আমার তখন বিয়ে হলো, সবে সবে বিয়ে হলো। আমি তখন আসাম, মা অসুস্থ হয়ে পড়লেন। মার মানে আমার কুষ্টিতে বা আমার জ্যোতিষীতে ছিল যে আমি যখন চলে যাব, আমার বিয়ের পরে আমার বাবা মারাত্মকভাবে অ্যাট্যাক্ট, মানে মারাত্মকভাবে, কিভাবে হবে জানি না, কিন্তু আমার বাবা নাকি মারাত্মক, বাবার ওপর দিয়ে একটা ঝড় আসবে। তো সেটা অদ্ভুতভাবে আমার মায়ের ওপর দিয়ে হলো। মায়ের প্রায় মরো অবস্থা, মাকে ক্যান্সার বলে দিয়েছিল। তারপর আমার ভাসুর, উনি FFRCS ছিলেন, উনি এখন আর নেই। তো উনি চুঁচুড়োতে থাকতেন। আমি আমাদের ইউটিউব চ্যানেল আছে মিঠুকে একবার গল্প করেছিলাম আমার ভাসুরের কথা, যে ওরা চুঁচুড়োয় থাকে, এই নাম কাউকে চিনিস? এত বড় ডাক্তার ছিলেন, মানে ওনাকে না সেই চুঁচুড়োতে ভগবানের মতো দেখতেন। উনি মারা গেছেন। তো ওই দাদা বড়দা মানে অনেক বড়, অনেক, তখনকার দিনে এজ ডিফারেন্সটা অন্যরকম ছিল তো ভাসুর সম্পর্কে, কিন্তু আমার বাবার বয়সী এরকম। তো উনি কিন্তু মায়ের সমস্ত রিপোর্টস থেকে প্রথম উনি বললেন যে না, এটা ক্যান্সার নয়, এটা মারাত্মকভাবে কি আলসার বলে ওটাকে। তো সারা জীবন ট্রিটমেন্টে থাকতে হবে এবং ওটার জন্য এফেক্টেড হয়ে যাবে ওই প্যানক্রিয়াস থেকে মার যে নর্মাল ইনসুলিন বেরোয় সেটা, মানে এটা রিলেটেড ওরকম একটা, আমি এক্স্যাক্টলি অত বলতে পারছি না। মোটমাট সাংঘাতিক অবস্থা হচ্ছিল মায়ের। তো আমি চলেও গেলাম, বাবারটা যেন মনে হলো মায়ের ওপর দিয়ে গেল। তো যাই হোক, একটা মারাত্মক খরচ হলো। সবে সবে আমার বিয়ে হলো, তার আগে দিদির বিয়ে তো বাবা একেবারে মানে সাংঘাতিক রাজার মতো বিয়ে দিয়ে দেওয়া যাকে বলে। তো এই করে একটা মানুষের আর কত টাকা থাকে, মার এরম অসুখ করে টোরে মার বাবার কিন্তু টাকা পয়সা তখন একটু, এবার বাবা বুঝতে পারছে ট্রানজিশন একটা এলো, যে এখন আর রাজার মতো নয় এবার কিন্তু। তো তারপরে যাই হোক, আমাদেরও লাইফে প্রচুর আমরা ফিরলাম, কলকাতা ফিরলাম, দিয়ে এবার আমাকেও সাপোর্ট করতে হলো বাবার। করতে করতে আমি কোনোদিন এই ধরনের কথা শেয়ার করিনি। আজকে টপিকটাই এমন না, মানুষকে বোঝানোর জন্য, ট্রেনিং পারপাস। তোমরা কল করলে অনেক সময় অনেক টোল ফ্রি নাম্বারে যখন ফোন করি না, এরম আসে, ইয়োর কল উড বি রেকর্ডেড ফর আ ট্রেনিং পারপাস। যাই না তোমরা শুনেছো কিনা, আমার কিন্তু হয় কোনো টোল ফ্রি নাম্বারে ফোন করলে এরম আসে। তো আমার মনে হয় আমার জীবনের অভিজ্ঞতাগুলো বোধ হয় ওই ট্রেনিং পারপাসে যদি কারুর লাগে তো খারাপ কি। তো যাই হোক, সেই করে বাবার কিন্তু বেশ রেস্ট্রিক্টেড হলো। বুঝলাম যে আমাদেরও তখন একটু আমাদের সাপোর্ট দিতে হলো। তখন আমি প্রসেনজিৎ আমরা ফিরলাম, আর আমাদের সম্পত্তি নিয়ে তখন মারাত্মক গন্ডগোল চলছে। তো বাবা আমাদের এই করতে করতে বাবার পরি কবে বড় হয়ে গেছি আমি, তখন সেই ছোট মেয়ে কিন্তু আস্তে আস্তে দায়িত্ব নিতে শিখেছিলাম। তো এই করতে করতে হঠাৎ করে বাবার মিলিটারি পেনশন, তখন কিন্তু অলরেডি কর্মা কিরম দেখো, তখন অলরেডি বাবার টাকাগুলো রেস্ট্রিক্টেড। বাবা রিটায়ার করে গেলেন, বাবার টাকা রেস্ট্রিক্টেড হয়ে গেল, কিছু টাকা বাবার ফিক্সড রয়ে গেল আর কিছু রাখলেন। এবং বাবার যে মিলিটারি পেনশনটা, সেইটা কোনো কারণে একটা, অত ডিটেলে আমি যাচ্ছি না, বহু পুরনো পেনশন, তার মধ্যে মন্ত্রিত্ব ইয়ে হয়েছে, তো মিলিটারি পেনশন বাবার একটু আটকালো। মিলিটারি পেনশন আটকায় না, তোমরা হয়তো যারা নতুন দেখবে তারা ভাবতে পারো, কিন্তু এটা একটা কারণে হয়েছিল। তো মিলিটারি পেনশনটা যেহেতু বাবার স্বাধীনতার আগের, মানে ওই একটা সার্টিফিকেট, বাবার তো, আমার বাবার মিলিটারিতে থাকতে বাবার চোখটা নষ্ট হয়ে যায়। তো বাবার যে মিলিটারি ইয়েটা, সেটা রাজেন্দ্র প্রসাদের স্ট্যাম্প করা ছিল। তো পরবর্তীকালে না ওই ট্রানজিশনে মন্ত্রিত্ব পাল্টানো এসে বাবারটা রেস্ট্রিক্টেড হয়েছিল, এবং দ্যাট টু বেশ কয়েকটা বছর ওটা কিন্তু আটকে ছিল। কিন্তু বলেছিল যে এটা পাবে এবং ওটার সঙ্গে একটা কার্ডও আসবে এবং পুরো পেনশনটা পেয়ে যাবে। তো যতদিন না পেলো ততদিন তো একটা রেস্ট্রিক্টেড, ততদিন টাকা পয়সাগুলো রেস্ট্রিক্টেড, রিটায়ার করে গেল, দিয়ে এবার টাকা পয়সা রেস্ট্রিক্টেড, ফিক্সড ডিপোজিটসে হাত দেওয়া মানে আর কিছুই থাকবে না।
তখন না সত্যি কথা, তখন স্বপ্ন টপ্ন গায়েব। তখন আর স্বপ্ন তো মানুষের থাকে, আমি তোমাদের বলেছি আমার কত স্বপ্ন, আজও স্বপ্ন দেখি। তো আমার না লাইফটা একটা ট্রানজিশন এলো। আমি কথা দিলাম বাবাইকে যে বাবাই একদম চিন্তা করবে না। তখন তো আমাদেরও খুব একটা টাফ টাইম যাচ্ছে। তখন বললাম বাবাই একদম চিন্তা করবে না, যতদিন না তোমার পেনশন ঢোকে ফিক্সড ডিপোজিটে হাত দেবে না, ওই তার যা ইন্টারেস্ট আছে ওই দিয়ে করবে এবং আমরা ম্যানেজ করে নেবো। তো তুই তুই এসবের মধ্যে থাকিস না, আমাকে বলছিল বাবা। তো আমি বললাম যে না, তোমার তো ছেলে থাকলে তুমি এটা বলতে পারতে না। তো প্রসেনজিৎকে আমি ডিস্টার্ব করবো না, এই আমার বলি না যে আমার কাজটা কিন্তু সবসময় তোমাদের বলি আমি যে আমার কিন্তু কমিটমেন্টস লাইফে অন্যরকম। লোকে নর্মালি ধরো যাদের এক একজনের এক এক রকম কাজের, আমার কিন্তু প্রয়োজন, মানে আমার কাজটা কিন্তু মানে আমার যদি একটা কিছু বিক্রিও হয় সেটা কিন্তু আমি লিপস্টিক কিনে বা ওই কিনে না, আমার কমিটমেন্টস আছে। হয়তো কোনো দিন আবার ট্রেনিং পারপাস আবার বলবো হয়তো, তো আমার থেকে কেউ যদি কিছু কেনে না সেটাও আমার একটা কাজে লাগার। তো যাই হোক, এই আবার যুদ্ধ শুরু হলো। তো পরবর্তীকালে প্রসেনজিৎ জানলো, প্রসেনজিতের পক্ষে তখন এগিয়ে আসা সম্ভব, কারণ ও নিজেই রেস্ট্রিক্টেড ছিল। দিয়ে এইবার আমি হেড অন আমার দায়িত্ব পালন। ও দায়িত্ব মানে আমার খুব হাসি মুখে দায়িত্ব, মানে কখনো কাউকে বলিনি যে করতে হয় বা তোমরা বুঝবে না আমার কি দায়িত্ব, তোমরা বুঝবে না। আমার সত্যি আমার যৌবন যাকে বলে, আমি কিন্তু যৌবনটা না খুব একটা ফিল করিনি জানো। যৌবন মানে অনেক কিছু, যৌবন মানে বেড়াতে যাওয়া, যৌবন মানে এই সমুদ্রের পাড়ে বসে একটু পরের সাথে একটু আড্ডা। কেননা প্রসেনজিৎকে আমি ভীষণ, মানে প্রসেনজিতের সাথে আমার একটা অন্যরকম রিলেশন, মানে বন্ধুত্বের রিলেশন। কিন্তু আমরা কোনোদিন, আমি তোমাদের সবসময় বলি যে তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওয়াজ টু সাপোর্ট বাবা মা, যে আর ভিতরে ভিতরে প্রেয়ার রাখা। কখনো ভাবিনি যে বাঁচা যায় বাবার। আজকে মানে বলছি তোমাদের এগুলো আমার ভিতরের, আমি তো লেখালেখি করি, আমার কিন্তু এন্ট্রি করা সব, মানে মানুষকে শেখানোর যে কখনো কোনো দায়িত্ব মানুষকে বলবে না যে তুমি বুঝবে না, মানে বলছে কজ নষ্ট করে দেয়। তো ছোট 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 জিনিস আমরা কাকে বলে কজ আমরা বুঝি না, আমরা ভাবি দায়িত্ব মানে দায়িত্ব। আজকে বুঝতে পারি, তখন 2 আর 2 4 করি। কোনো দিন ওরকম আসেনি যে ইস বাবা পেনশনটা ঢুকে গেলে আমি বাঁচি বাবা, তাহলে আমি একটু রিলিভড হব, তাহলে বাবা আমি একটুখানি ইজি গোয়িং আমার লাইফটা হবে। কোনো দিন ভাবিনি। ভিতরে ভিতরে একটা চলতো, শুধু দায়িত্ব কর্তব্য করা নয়, ভিতরে ভিতরে গায়ে কাটা দিচ্ছে আমার। তখন কত ছোট ছিলাম, শিশু বয়স, তখন তো আর এত এখনকার দিনে, তখন মনে হতো বাবা মাকে করতে পারছি বাবা মার জন্য, কি কি ব্যাপার, অত ডিটেল তো সম্ভব নয়। ওরা যেন দিনে দিনে মনে হতো আমার সন্তানের মতো। একদিকে মামও বড় হচ্ছে, প্রসেনজিতের তখন আমাদের যারা খুব কাছ থেকে জানেন তারা জানে, সবাই তো জানে না, যে কখনো আমাকে কোনোদিন হাসি ছাড়া, চোখ ভুরু কুচকানো ছাড়া, মানে চোখ ভুরু কুচকানো কোনো দিন, তখন তো আর এই কজ অ্যান্ড এফেক্ট জানতাম না। পরবর্তীকালে আমি 2 2 4, ওটা আমার খুব ইন্টারেস্টিং একটা পার্ট ছিল, কিন্তু হেড অন, মানে হেড অন স্ট্রাগল ছিল। তো প্রচুর কাজ করতাম, মামাকে আমার মায়ের কাছে রাখতাম, রেখে প্রচুর এক্সিবিশনস করতাম। যাই হোক, সেসব অত ডিটেলে যাচ্ছি না। প্রচুর সাপোর্টও পেলাম, প্রচুর সাপোর্ট, মানে প্রচুর রকমের সাপোর্ট। পড়াশোনায় ভালো ছিলাম, লেখালেখি, মাঝে মাঝে কন্টেন্ট লিখে লিখে দেওয়া, তারপরে এক্সিবিশনে গিয়ে বড় বড় মানুষের সাথে আলাপ হওয়া। আমার লেখাটার মানে কোথা থেকে যেন বুঝতে পারতাম, আমি তো আর এখন আমি 2 আর 2 4 করি, যে স্বপ্নগুলো তো আমি কোনোদিন রেজিস্টারই করিনি, মানে স্বপ্ন ছিল, স্বপ্নটাকে আমি আমার ভিতরে লালন পালন করেছি, কিন্তু স্বপ্নের দিকে আমি তাকাতে পারিনি, আমার লিবার্টি ছিল না স্বপ্ন দেখার। তো এই কয়েকটা বছর করতে করতে না একটা ডেভেলপ করলো আরও, ইস বাবা মার জন্য এই ফাঁকে যদি একটা, বাবার কি স্বাদ, আমার বাবার, আমরা চিরদিন বড় বড় বাড়িতে থেকেছি, বাবা খুব ভালো কাজকর্ম করতেন। তো বাবা বারান্দার ভীষণ, চিরদিন বাবার বারান্দার বা চিরদিন একটা বারান্দার খুব শখ, ভিতর ভিতর একটা স্বপ্ন, মানে সেই প্রসব করার মতো। হঠাৎ করে যে তখন অলরেডি কাজটা ধরছে আমার, তারপরে দিয়ে এবার বারান্দাওয়ালা একটা বাড়ি, তো অ্যাবসার্ড, সম্ভব নয়, কিন্তু স্বপ্নটাকে বহন করতে শুরু করলাম। আর আমি আমার দায়িত্বটা মারাত্মক দায়িত্ব পালন করতাম, মানে সব দিক থেকে দায়িত্ব, মানে কোনো দিক থেকে বাদ দিইনি। ইভেন সেই সময়টা আমার মামা শ্বশুর বাড়ি,
তারপরে আমার বিদেশ থেকে মামা শ্বশুর আসলেন, তারপরে আরও অনেক অনেক, আমি এত কিছু বলছি না, যাদের সাথে আমাদের খুব একটা প্রথম দিকে অতটা ছিল না, বিভিন্ন কারণে, তোমরা তো বুঝতেই পারো, পার্সোনাল অনেক কারণে প্রসেনজিৎ আমাকে মানা করে দিয়েছিল যে একদম মানে কিছু কিছু জিনিস করবে না। কিন্তু আমার আজকে বলতে কোনো দ্বিধা নেই, এখন চুপ করে প্রসেনজিৎ শোনে, কেননা আজকে ও কজ অ্যান্ড এফেক্ট প্র্যাকটিস করে, যে তখন আমরা কজ অ্যান্ড এফেক্ট কাউকে বলে জানতাম না, তুমি আমাকে মানা করেছিলে, আমি কিন্তু করেছিলাম, কেননা আমার তখনও একটা ছিল যে আমার শ্বশুরবাড়ি আমারই লাইফের ডিজাইন, আমি তাদেরকে কোনোটা এসকেপ আমি করতে পারি না। তো যাই হোক, ওটা অত ডিটেলে যাচ্ছি না, আমি একটা ইনসিডেন্ট খালি বলছি, আমার শ্বশুরবাড়ির দিক থেকেও এরকম প্রচুর ইনসিডেন্ট আছে। তো করতে করতে স্বপ্ন দেখতাম আর কাজ করতাম, দায়িত্বটা মারাত্মকভাবে হাসি মুখে পালন করতাম। মাম্মাম একটু একটু করে বড় হচ্ছে, এই মাম্মাম যখন ক্লাস 1-এ উঠলো তখন খবর এলো যে আমার বাবার ওইটা সমস্ত সেটেল হয়ে গেছে, গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওই ইয়েটা পেয়ে গেছে, কিছু একটা পাওয়ার ব্যাপার ছিল, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। সেই সময় একবার একটা ফোন এসেছিল, মিস্টার ডিবি চ্যাটার্জি। আমি বললাম, কে ডিবি চ্যাটার্জি? তো বাবার খুব খারাপ লেগেছিল যে তোমার কাজের এরকমই অবস্থা যে তুমি বাবার নাম ভুলে গেলে। বাবার নাম ভুলিনি, মানে তখন একটা মাথার ওরকম একটা কন্ডিশন। তো এই করতে করতে আমাদের নিজেদের বাড়ির ব্যাপারটা সেটেল হলো, তখন বুঝতে পারিনি আসলে দায়িত্বটা হাসি মুখে পালন করতাম। ও নেভার কোনোদিন দায়িত্ব নিয়ে যে আমি যে করছি এই এটা খুব সাংঘাতিক জিনিস, যে আমি এক্সট্রা কিছু করছি যেটা আমার করার না, এটা আমার করার, কেন এটাও আমার লাইফের ডিজাইন, যে দায়িত্বগুলো আমার লাইফে আসে অনেকে অ্যাভয়েড করে যায়, কিন্তু হাসি মুখে করা সেটা হচ্ছে আমারই ডিজাইন, ওটাকেই বলে কজ বা ওটাকেই বলে অ্যাকশন। তো ওই করতে করতে হঠাৎ করে তখন আমার অলরেডি মানে সাইমালটেনিয়াসলি মানে কজ করতে করতে, তখন তো বুঝতাম না, এখন আমি তোমাদের জোড়া দিয়ে দিয়ে বলছি, ট্রেনিং পারপাসে লাগাচ্ছি। বাবার ওইটা হয়ে গেল এবং বেশ কিছু দিন বাদে, বেশ কিছুদিন যাওয়ার পর তখন জাস্ট আমার এটা ধরছে, এক্সিবিশনসগুলো করছি। প্রসেনজিৎ আবার নতুন করে বড় একটা চাকরি, খুব বড় একটা, কারণ ওর তো মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল, তো খুব ভালো একটা চাকরিও পেলো, মাম্মাম খুব ভালো একটা স্কুলে ভর্তি হলো। এগুলো আমার, তোমরা হয়তো ভাববে যে স্বপ্ন তো থাকেই বাচ্চা একটা ভালো স্কুলে পড়বে, কারণ আমি জানতাম যে, কারণ বলেই দিয়েছিল সবাই যে টাইম ওভার হয়ে গেছে। আমরা যখন ফিরেছিলাম মাঝখানে আমরা মধ্যপ্রদেশ আমাদের যেতে হয়েছিল, যে ওর টাইম ইয়ে হয়ে গেছে, ওর এই বছরটা নষ্ট হবে। তো একটা ছিল, স্মুথলি আমার মেয়ের ওইটা হয়ে গেল। এবং হঠাৎ করে একটা সুযোগ এলো, মারাত্মক সুযোগ, ড্রিম কামস ট্রু, মানে আমি জানি না এটা হতে পারে। হঠাৎ করে আমাদের খুব ক্লোজ একজন আমাকে ফোন করেছিলেন, তো ফোন করে আমাকে বললেন যে রঞ্জনা তুমি বাড়ি আছো, একটু আসতে পারবো? তা বললাম হ্যাঁ আসো। তো আমার বাড়ি এলো, তো আমাকে বললো যে এরকম ওদের এরকম একটা ভেঞ্চার তৈরি হচ্ছে সাউথ কলকাতায়, তো সেখানে এরকম একটা ফ্ল্যাট, আমি বলেছিলাম ভদ্রলোকও এখন নেই, আমাদের থেকে সামান্য কিছু বড় হবে, ইয়াং, তো নিজেদের ইনিশিয়েটিভে ওরা ওই বাড়িটা বানাচ্ছে, তো তুমি আমাকে এরকম বলেছিলে, তাই ভাবলাম এই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার আগে তোমাকে একবার জিজ্ঞাসা করি। তো কি অদ্ভুত দেখো, আমাকে সুযোগ, মানে অনেক অনেক কিছু কি বলবো, মানে অনেক সুবিধা করে দিল এরকম ওই করে। তারপরে কিন্তু আমি ওই বারান্দা দেওয়া আমার ফ্ল্যাট হলো সাউথ কলকাতায়, শুধু নয় একদম বড় রাস্তার ওপর। তো ওটা সারপ্রাইজ ছিল, মানে প্রথম যেদিন এই ভদ্রলোক জয়ন্ত, যার কথা বলছি, উনি নেই এখন, খুব ইয়াং এজে উনি চলে গেছেন। প্রথম যেদিন জয়ন্তদা, মানে আমি রেজিস্ট্রিতে সই, বাড়ির ওই দেখো এখন সব মাথা, প্রথম যে টোকেন মানিটা দেবো, সই সাবুত করব, তো আগের দিন আমাকে ফোন করে বললো অমুক সময় তুমি দাঁড়াবে, মানে আমরাও যাব, জয়ন্তদাও যাবে। তো প্রসেনজিৎকে যখন বললাম, প্রসেনজিৎ বলল জয়ন্তদা এসছে এত সকালবেলা, নিচে বাইকের ইয়ে বাজার, কী ব্যাপার? আমি চলো না, চলো একটু চলো। তো ওটা সারপ্রাইজ ছিল, মানে প্রসেনজিৎ আকাশ থেকে পড়েছে। প্রথম কথা আকাশ থেকে পড়েছে যে আমার কতটুকু আমার রোজগার, এরকম একটা ব্যাপার জিজ্ঞেস করতো না। তারপরে দ্বিতীয় কথা, নিজেদের একটা বাড়ি আছে, আবার একটা বাড়ির কথা কোনোদিন আলোচনাও করিনি, ওটা তো একটা স্বপ্ন
ভিতরে সেই প্রসব করেছিলাম, বা একটু একটু তিল তিল করে ওই দায়িত্বটা পালন করেছিলাম না, যে হাসি মুখে, এবং কখন যে ওটা বড় হয়েছে চারা গাছ থেকে আমি নিজেই বুঝতে পারিনি। দ্যাট টু আবার এত সুবিধা দেওয়া, সুবিধা শুনলে অবাক হয়ে যাবে, যে সুবিধাগুলো পেয়েছিলাম বলে কিন্তু ফ্ল্যাটটা কিনতে পেরেছিলাম। তো যাই হোক, তখন আমি বলেছিলাম যে তুমি প্লিজ ভয় পেও না, এটা তোমার কোনো এ নেই, আমি এটার সব ব্যবস্থা করব। ততদিনে আমার আইটি রিটার্নের খাতা হয়ে গেছে, ওটা আরও গল্প কত বলবো, মানে ফিল্ড উইথ এক্সপিরিয়েন্সেস। তো ওটা করতে গিয়ে আবার যাই হোক একটা পোর্শন আমি সেদিন দিলাম, টোকেন মানি দিলাম। তারপরে বাকিটা কিরমভাবে শোধ করতে হবে সব বলে দিল। তারপরে অ্যাক্সিস ব্যাংক থেকে আমার ততদিনে আইটি রিটার্নের সমস্ত রেডি হয়ে গেছে, ব্যবসা তখন আমি ঠাকুরের কৃপায় কারেন্ট অ্যাকাউন্ট হয়ে গেছে। আর আমার যে আইটির ছেলেটা, মানে সে এখন তো আমাদের সবারই করে, ইভেন আমার মেয়েরও আইটি ওই দেখে। তো ওকে আমি ভীষণ ভালোবাসি, ছোট ভাইয়ের মতো। ওর নাম বিষ্ণু। তো ও আইটির সমস্ত জিনিসগুলো করে। তো একদম ছোট ভাইয়ের মতো ও আমাদের, মানে সবটা দেখেছে চোখের সামনে, আমার স্ট্রাগল। ও বলে সবসময় যে বৌদি তোমার স্ট্রাগলটা মানে খুবই দেখেছে ও চোখের সামনে। তো এই করে তারপরে অ্যাক্সিস ব্যাংক থেকে লোন পাস হলো। তো যাই হোক, সেই সময় আমাকে লোনের একটু হেল্প প্রসেনজিতের নিতে হয়েছে, এবার একটা সেকশন দিয়ে। তো আমার স্বপ্নটা না হলো না, মানে কি বলবো, স্বপ্ন অনেক সময় হয়, আজকে যে টপিকটা না, স্বপ্ন হয় না ওরকম। কিন্তু হ্যাঁ, স্বপ্ন করে বসে থাকলে, বা স্বপ্ন আমার হলো না রে ওরম বসে থাকলে হবে না, স্বপ্নটা ধারণ করতে হবে। ভুলে যাও, স্বপ্নের কথা মাথায় রেখে লাভ নেই, দায়িত্বের কথা মাথায় রাখতে হবে, এবং খুব হাসি মুখে খুব আনন্দ করে। যে দায়িত্ব তো সবাই পালন করতে পারে না, আমরা যে পারছি, হ্যাঁ উপরে মনে হচ্ছে কষ্ট, কিন্তু আনফিনিশড কোনো জার্নি আছে, তার কই সবার তো নেই এরকম। আমাদেরকে, আমি হেসে বলছি, ওই টাইমটা কিন্তু আমার মারাত্মক ছিল, আমি বলতে পারছি না, খুব টাফ টাইম ছিল, যে বুঝতেই পারো আজকের দিনের, মানে তো সব সম্ভব না বলা। তো যাই হোক, তারপরে আর আমার বাবা মার কথা বলার কিছু নেই, কেননা ওনারা ছিলেন বলে আমরা ঠিকঠাক ছিলাম। ওনাদের জন্য দায়িত্ব করতে, যে কোনো বাবা মার জন্য দায়িত্ব কর্তব্য পালন করতে পারাটা হচ্ছে একটা আশীর্বাদ, ব্লেসিং। মানে কি বলবো, এটার সুযোগ যে পেয়েছিলাম, আমার মনে হয় কোনো আনফিনিশড কর্মা ছিল, যে আমি যে সুযোগটা পেয়েছিলাম। তো যাই হোক, কেননা বাবা মার কাছ থেকেই শিখেছি কাকে বলে দায়িত্ব কর্তব্য পালন করা। তো যাই হোক, এইরকম ছিল। এবং তারপর তো প্রচুর দায়িত্ব কর্তব্য, প্রচুর, মানে বলছি তো, আমার কাছে জিনিস বিক্রি হওয়া, বা অনেকে আমায় বলে যে আপনি, আমার কাছে প্রথম দিকে কমেন্টসও এসেছিলো যে আপনি স্পিরিচুয়াল কথা বলেন, আবার ব্যবসাও করেন, যে চ্যানেলে স্পিরিচুয়াল দিচ্ছেন, আবার সেখানে শাড়িও দিচ্ছেন। যে স্পিরিচুয়াল কথা বলতে পারি, স্পিরিচুয়াল বই কিনতে পারি, তার কারণ হচ্ছে এই ব্যবসাটা করি বলে। নাহলে কিন্তু সাধুদেরও টাকার প্রয়োজন। ঠাকুর বলছেন না যে সাধুরা কি না খেয়ে মারা যাবে, বা সাধুরা কী করে বাঁচবে তারা? ভক্তরাই তো, মানে সাধারণ সমাজ থেকেই তো তাদের কাছে যাবে। তো আমরা যদি কাজকর্ম না করি, আমরা যদি কাজেই, সেটাই বলছি, আমার ওইটাও আমার কিন্তু, মানে আমার ব্যবসাটা আমার কাছে ওটা একটা মানে দায়িত্ব, আমায় করতে হবে। আমি যতদিন বেঁচে আছি, আমার দায়িত্ব, মানে আমার কাছে আমার ব্যবসা ইজি গোয়িং না। আমার কাছে দিনে দিনে আমি ব্যবসাটাকে, তোমরা জানো সবাই যে আমার একটা ক্যান্টিন আছে, সেটাও একটা স্বপ্ন। বলছে না যে একটার সাথে একটা ফ্রি পেয়েছি, যে সেটা আর আজকে বলছি না। আমি কোনোদিনও আমার মতো একটা দুর্বল মানুষ যে কোনোদিন রান্না পারবে এবং সেই রান্না ক্যান্টিন বানাবে, আমি কোনোদিন ভাবতেই পারিনি। মানে এতটাই দুর্বল আমি রান্না বান্নায়। কিন্তু ফ্রি দিয়েছিল, অন্য একটা দায়িত্ব আমি করেছি, বা আজও, মানে যাই হোক, কন্টিনিউয়েশন অফ দ্যাট রেসপন্সিবিলিটি উইথ দ্যাট হ্যাপিনেস। কোনোদিন বলিনি যে তোমরা পারবে করতে, তোমরা বুঝতেই পারবে না আমার কষ্ট, কোনোদিন বলিনি। কারণ এটা আমার কাছে সাধনা, এটা আমার কাছে যে আমি হাসি মুখে করতে পারবো, তাহলে আমার, মানে বলছে না হওয়া জিনিস হবে, যেটা হওয়ার না হবে। আমার রান্না বান্না বা ক্যান্টিন খোলাটা আমার কাছে তো না হওয়া। যে মানুষটা পারেই না, তার ক্যান্টিন মানুষ খাবার মানে এতটাই ভালোবেসে খাবার নিচ্ছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে কিছু মানুষ যারা বাইরে গেস্ট যখন আসে, মানে তারা রঞ্জনা আন্টি বানানো মিষ্টি তাদের কাছে একটা ডেলিকেসি। অথচ বিশ্বাস করো, আমি কিন্তু ছানা বানানো দূরস্থ, ভালো করে দুধ জাল দিতে পারতাম না। মানে
আমার মা এতটা কাজের না, আমি কিচ্ছু পারতাম না। তো যাই হোক, দায়িত্বটা আমি সারা জীবন ভালোবেসে দায়িত্ব পালন করে গেছি। হ্যাঁ, বলতে পারো যে সবাইকে আমি আনন্দ দিতে পারিনি, সবাইকে স্যাটিসফাই করতে পারিনি, কেননা সেটা হয়তো আরও করার ছিল। একটা লিমিট অবধি, মানে আমি আমার যতটুকু লিমিট তার বিয়ন্ড গিয়ে করেছি, বিয়ন্ড। আজও করছি, আজও তো আমার ধরো প্রায় 60 বছরের কাছাকাছি বয়স হলো, এখনও থামাইনি, কিন্তু এখনও দায়িত্ব করে চলে। আমি জানি আমি যদি দায়িত্বটা আমার হাসি মুখে করতে পারি। এবার আরেকটা কথা বলছি, তোমরা হয়তো ভাবতে পারো যে দায়িত্ব মানে বুঝি ব্যবসা করতে হবে, দায়িত্ব মানে বুঝি বাবা মারটা মানে এইভাবে পাশে দাঁড়িয়ে করতে হবে, এরম নয়। দায়িত্ব মানে একটা গ্লাস, যে গ্লাসে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা গ্লাসে আমি জল দিলাম, আমি দেখি মানুষকে গ্লাসটা ফেলে রেখে দিল, ও তো ওই গ্লাসটাও ভালো করে ধুয়ে মুছে রাখাটাও একটা দায়িত্ব। আবার কি বলবো, এরকম প্রচুর ছোট ছোট দায়িত্ব, কর্তব্য, এমন দায়িত্ব কর্তব্য যেটা বলছে না যে গতকাল আমি করিনি, আজকে থেকে শিখছি, যে হাসি মুখে, মানে প্রচুর দায়িত্ব কর্তব্য এরকম আছে যেগুলো আমরা করি না। আমরা আমাদের দায়িত্ব ভালো মানুষ হওয়া বা ডিগনিটি অফ লাইফ, আমার দায়িত্ব মানুষকে ভালো কথা বলবো, এনকারেজ করব, তার ভালোটা দেখে আমি বলবো না, শুদ্ধ অপেক্ষা করব যদি খারাপ কিছু হয় যেটা আমার মন মতো না, তখন আমি বলবো, ওটা দায়িত্ব না। দায়িত্ব মানে হচ্ছে ডিগনিটি অফ লাইফটাকে মেনটেন করা। এবং বলছে এটা যদি আমি দায়িত্ব মানে একটা বিরাট কিছু করতে হবে তা না, যে যেরকম সারফেসে আছে, যে যেরকমভাবে আছে, সেটাকেই আনন্দভাবে ভালোভাবে করা, বিরক্তি নিয়ে না, বা মানুষকে বলে না। যেটা করছো সেটা তোমার লাইফ, এক্সট্রা কিছু করছো না। দায়িত্বটাকে হাসি মুখে, সেটা থেকে এসকেপ করা না। বা অনেক আছে, আমি আর এটাকে টানবো না, অলরেডি 30 মিনিট হয়ে গেছে। তো প্রশ্ন করো বা এরকমভাবে টপিক দিও, একমাত্র টপিক দিলেই না, আলোচনা করার ওই এক আগ্রহটা বাড়ে। তো মনে হয় যে আমাদের ট্রেনিং পারপাসে আমাদের এক্সপিরিয়েন্সগুলো যদি লাগে, মানুষকে যদি বলা যায় যে দায়িত্বটা হচ্ছে কজ, দায়িত্বটা যে কোনো দায়িত্ব, যে কোনো একটা বাচ্চা বড় করাটা দায়িত্ব, যে বাচ্চাটাকে ডিগনিটি অফ লাইফ শিখিয়ে, কেননা মা যেটা করছে বাচ্চাটা তাই শিখবে। তারপরে প্রচুর মানে একটা শাড়ি সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রাখাটাও দায়িত্ব। মানে এরকম একটা গল্প তোমাদের করব, যে মানুষটা বাড়িঘর গুছিয়ে রাখতো, এবং আমি বলবো আজকে আর সেটা আলোচনা করছি না। তো সেটাই বলছি, স্বপ্নটা ধারণ করতে হয়, স্বপ্নটা প্রসব করতে হয়, স্বপ্নটাকে বিশ্বাস করতে হয়, এগুলো করতে হয়। কিন্তু স্বপ্ন তখনই আমি পাবো, বা স্বপ্ন আমার তখনই ভাঙবে না যখন আমি দায়িত্বগুলো হাসি মুখে করব। আমার সবটুকু আমি ব্লেম করব না যে ওই মানুষটা খারাপ বা ওই মানুষটা ওগুলো মানুষের দায়িত্ব না, ওগুলো অন্য কারোর দায়িত্ব হতে পারে। মানুষ হচ্ছে ডিগনিটি অফ লাইফ। আমার লাইফে যারা এসছে, বিকজ অফ সাম আনফিনিশড কর্মা এসেছে। সবার লাইফে তো এরকম হয় না, আমার লাইফে এসছে। তো যেটা আমি গত 3 বছর ধরে বলে চলেছি, যে আরেকটা কথা আমি সবসময় বলি, যে লাইফ নিয়ে প্যানোর করা, একই কথা বারবার, যেটাকে ন্যাগিং বলে, বা দায়িত্ব করছি, পিঠে কিল মেরে আমাকে জীবন আমাকে করাচ্ছে দায়িত্ব, কিন্তু উইথ দোজ টেন্ডেন্সিজ, তাহলে কিন্তু ওই দায়িত্বটা কিন্তু কজ হয় না। তাহলে ওই দায়িত্বর মধ্যে, দুধের মধ্যে 1 ফোঁটা নিম্বু, ওই লেবু মিশিয়ে দেওয়ার মতো। তো দায়িত্বটা দায়িত্বের মতো, হাসি মুখে, যে আমার লাইফের দায়িত্বটা আমার আশীর্বাদ করে যদি তোমরা দেখো না, মানে এমনও হয় যে 24 ঘন্টাটা না মনে হয় যেন আমার তো আসলে 24 ঘন্টাই, সবার 1 ঘন্টা এক্সট্রা কি কেউ পাবে? কিন্তু যারা দায়িত্বটাকে ভালোবেসে করে না, তাদের লাইফে এর আগের দিন বলছিলাম, তারা কখনো বলবে না আমি ব্যস্ত। তো পুরোটাই চেষ্টা করলাম আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে খুব সহজ করে বলার, যে স্বপ্ন এমনি আসে না, বা স্বপ্ন এমনি ভেঙেও যায় না। কোথাও তো আমি দায়িত্বর অবহেলা করেছি। দায়িত্বর অবহেলা মানে, বারবার বলছি, দায়িত্ব কোন মানসিকতা থেকে করেছি সেইটা অবহেলা। তো যাই হোক, আজকে এই অবধিই রাখলাম। খুব ভালো থেকো তোমরা সবাই। আর মিতালি, সুন্দর টপিক দিও এরকম। থ্যাংক ইউ তোমাকে। আর কি বলবো, আর কিছু বলার নেই। সবাই যেখানে আছো, কজে থেকো।